একটু বেশি ইনোসেন্ট হয়ে গেল না? একদম নিষ্পাপ যাকে বলে। আশিয়ান আবারও গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো। জানো না যখন হঠাৎ এই ওয়ার্ডটা মনে পড়লো কি করে তোমার? আর হুট করে এমন একটা কোয়েশ্চেন তুমি কেন করলে আমায়? কে বলেছে তোমায় এসব? জানেন, আমি এখানে দাঁড়িয়েছিলাম হঠাৎ ওই যে লাল রঙের শার্ট ও ওয়েস্টার্ন ড্রেস পরা আপুটা আছে না, উনি এসে প্রথমে আমাকে বলল আমি যাতে এই বিয়েটা না করি। আপনি নাকি মোটেও ভালো ছেলে নন। আমার সামনে নাকি আপনি ভালো সাজার নাটক করছেন। আর আপনি নাকি ওই আপুটার সাথে রুম ডেট করেছেন। আমি প্রথম কয়েকটা কথা বুঝতে পারলেও ওনার লাস্ট কথাটা বুঝিনি। ওনাকে ভালো করে জিজ্ঞেস করতে যাব ততক্ষণে উনি ওদিকে চলে গেছেন। আর জানতে পারলাম না উনি আসলে ঠিক কী বলতে চাইছেন। আশিয়ান রাগে দাঁত কিরমির করে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করলো। আজ আশার একদিন কি তার একদিন। এই মেয়েটাকে একদিন উচিত শিক্ষা না দিলে চলছে না। সাহস কত বড়, আমাকে এতটা খারাপ প্রমাণিত করার চেষ্টা করলো। চোখটা। ভাগ্যিস এই মেয়ের অর্থ জানে না, নয়তো মান সম্মান আজ আর থাকতো না। মেয়েটা খারাপ ভাবতো আমাকে। আশিয়ান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। তুমি সত্যিই জানো না এর অর্থ কি? তোমার ফ্রেন্ড সার্কেল কারো কাছ থেকে শোনোনি কখনো? সত্যি বলছি, লাইফের প্রথমেই লাল ড্রেসওয়ালা আপুর মুখ থেকে এসব শুনলাম। আসলে আমি পড়াশোনায় ভালো ঠিকই, কিন্তু এত বেশি ওভার স্মার্ট নই। বাইরের জগৎ সম্পর্কে আমার জ্ঞান খুবই সামান্য। আর রইল ফ্রেন্ড সার্কেলের কথা, আমার একটা মাত্র বান্ধবী তোয়া। সেও আমার মতোই ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে। আমরা পড়াশুনো ছাড়া স্কুলে গিয়ে কখনো বাজে সময় নষ্ট করি না। আর কোনো ফ্রেন্ড নেই আমার ও ছাড়া। আশিয়ান এক ধ্যানে উদিতাকে লক্ষ্য করছে। তার আম্মু অবশেষে তাকে খুবই ইনোসেন্ট একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন, যে কিনা রুমডেট মানে কি তা জানে না। বাহ, এমন মেয়ে দুনিয়ায় আছে তবে? সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। আদিম যুগের মানুষ মনে হয় এই মেয়ে। ভুল করে এখনের যুগে চলে এসেছে। যাক, ভালোই হলো। এরকম নিষ্পাপ মেয়ে বিয়ে করা ভালো, বেশি পাকনা ছাড়া তাদের বিয়ে করা লস। উদিতা আবারও জিজ্ঞেস করলো। আচ্ছা, ওই আপুটা যা বলে গেল তা কি সত্যি? আসলে আপনাকে দেখে আমার কেমন জানি বিশ্বাস হচ্ছে না যে আপনি খারাপ। তোমার কি মনে হয় আমি ভালো নাকি খারাপ? আমি এতটাই বোকা নই যে অন্য কারোর মুখ থেকে শুনে বিশ্বাস করে নেব সব। আমার কেন যেন মনে হচ্ছে ওই আপুটা নিজেই খারাপ, আবার মানুষকে খারাপ বানাতে আসে। আমি মানুষ দেখলে কিছুটা হলেও চিনতে পারি যে সে খারাপ নাকি ভালো। আপনার মাঝে আমি খারাপের কিছুই দেখিনি, যদিও আপনি ভীষণ একরোখা টাইপের ব্যক্তি। তবে এতে খারাপের কিছু নেই। তাই নাকি? ভালো তো। তোমার পজিটিভ থিংকিং দেখে ভালো লাগলো। তবে এটা বুঝতে পারলাম না রুম ডেটটা কি। ওই আপুটা ভালো করে বলেও গেল না। আমার ভীষণ কৌতূহল হচ্ছে শোনার জন্য। তবে এটা বুঝতে পারছি খারাপ কিছু হবে, নয়তো ওই আপু এই কথা বলতো না। ছোট ছোটর মতো থাকো, এসব তোমার জানতে হবে না। আর ওর কথা বাদ দাও, ওর মানসিক সমস্যা আছে, এজন্য এসব বলেছে। যাই হোক, এই ওয়ার্ডটা তুমি এক্ষুনি ভুলে যাও। কারো কাছে এর থেকে উত্তর জানার চেষ্টাও করবে না। পরে মানুষ তোমাকে খারাপ ভাববে। কে কি বললো তা শোনার দরকার নেই। এসব বাদ দিয়ে নিজের চিন্তা করো। মনে থাকবে? উদিতা মাথা নেড়ে সাই জানিয়ে বলল। জি, থাকবে। আশিয়ান সন্তুষ্ট হয়ে বলল। গুড। আর এই ব্যাগটা নাও। এই বলে আশিয়ান উদিতার হাতে একটা ব্যাগ তুলে দিল। উদিতা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল। ব্যাগে কি আছে? আশিয়ান প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে একটা ভাব নিয়ে বলল। ব্যাগে বেশ অনেকগুলো ব্র্যান্ডের চকোলেট আছে। একটা বক্স তোমার ভাতিজা ভাতিজি ও বোন পর্যন্ত, বাকি সব তোমার। আর হ্যাঁ, আমার তরফ থেকে তোমার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করেছি। প্যাকেটে নাম লেখা আছে, সে অনুযায়ী তাদেরকে তুমি নিজ হাতে দিয়ে দিও। তবে শুধু তোমার পরিবারের জন্যই কিনেছি এসব, আলিয়ার পরিবারের কারোর জন্য নয়। ওদেরকে কিনে দেওয়ার দায়িত্ব তাসকিনের, কারণ শ্বশুর বাড়িটা তার, আমার নয়। আমি শুধু আমার শ্বশুর বাড়ির লোকেদের জন্য কিনেছি। আশা করি বুঝতে পারছো। উদিতা মনে মনে ভীষণ খুশি হয়েছে আশিয়ানের কাছে।
লোকটা কত দায়িত্ববান, এখনই শ্বশুরবাড়ির লোকেদের কত খেয়াল রাখছে সে। কজনই বা এত দায়িত্ববান হয়? উদিতা হাসি মুখে আশিয়ানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। আপনি সত্যি অনেক ভালো মনের একজন মানুষ। বিনিময়ে আশিয়ান কিছু বলল না, শুধু মুচকি একটা হাসি দিল। উদিতা আশিয়ানের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। যাই হোক, এখনো বিয়ে হয়নি, যেহেতু ততদিন তার দিকে এমনভাবে তাকাবে না উদিতা, কারণ এখনো পর্যন্ত আশিয়ান তার কাছে পরপুরুষই বটে। এমন সময় তাহমিদ তাদেরকে ডাক দিল বাসায় যাওয়ার জন্য। আশিয়ান উদিতাকে সঙ্গে নিয়ে গাড়ির সামনে গিয়ে ডোর খুলে দিল উদিতাকে বসার জন্য। উদিতা তার সিটে গিয়ে বসে পড়ল। বাকিরা পিছে বসতেই আশিয়ান ড্রাইভিং সিটে বসে ডোর লাগিয়ে গাড়ি স্টার্ট করলো। অতঃপর গাড়ি চালাতে লাগলো বাসার উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা পর উদিতার বাসার সামনে গাড়ি থামালো আশিয়ান। উদিতা তাদেরকে সালাম দিয়ে হাসি মুখে শপিং ব্যাগ সবগুলো হাতে নিয়ে বাসার ভেতর চলে গেল। উদিতা চলে যেতেই আশিয়ান আবারও গাড়ি স্টার্ট দিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির পিছনে তাহমিদ, এনা, কেয়া ওরা সারাদিনে কে কি করলো না করলো, কি কি কেনা হয়েছে তা নিয়ে আলোচনা করতে ব্যস্ত। আশিয়ান এক মনে উদিতার কথা ভেবে চলেছে। কেন ভাবছে তা সে নিজেই জানে না। অবাধ্য মন বারবার তার কথাই মনে করছে, যা সত্যি অবিশ্বাস্য। বিয়ে হবার আগেই দেখা যায় মেয়েটা আশিয়ানের মনে প্রভাব বিস্তার করা শুরু করেছে। না জানি বিয়ের পর কি হয়। হয়তো এই মেয়েটার মধ্যেই আশিয়ানের সব সুখ নিহিত রয়েছে। উদিতা বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেল, কারণ ড্রয়িং রুম জুড়ে আলেয়া আর কাজিন ও আত্মীয় স্বজনরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। এত মানুষের সামনে উদিতা কখনোই কমফোর্ট ফিল করবে না। আর আলেয়ার কাজিনেরা আলেয়ার মতোই বেশরম টাইপের, এদের সাথে উদিতার জীবনেও বনবে না। তাই সে এদিক ওদিক না তাকিয়ে ডিরেক্টলি নিজের রুমে এন্ট্রি নিল। উদিতা সবার লাস্টে বাসায় এসেছে। সে আসতেই মিসেস আনিতা মেয়ের পিছু পিছু ওর রুমে গেলেন। মিসেস আনিতার সাথে ওসামা আর উষাও ছিল। উদিতার রুমে ঢুকেই ফ্যান ছেড়ে দিয়ে বোরখা খুলে বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিল। মিসেস আনিতা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। উষা আর ওসামা শপিং ব্যাগ খুলে খুলে দেখতে লাগলো সব। এত সুন্দর সুন্দর ড্রেস দেখে তারা সত্যিই ভীষণ অবাক হয়েছে। আলিয়ার ড্রেসগুলোর থেকে উদিতারগুলো হাজার গুণে সুন্দর। উদিতা আশিয়ানের কেনা কাপড় চোপড়গুলো প্যাকেটের নাম দেখে সবাইকে দিয়ে দিল। মিসেস আনিতা তো ভীষণ খুশি হয়েছেন আশিয়ানের কাজ দেখে। এমন সময় মিস্টার আনিসুল, শাহরিয়ার, মিসেস লিমা আর তানিয়া উদিতার রুমে এলো। ওনাদেরকে সব দেখানো হলো। তারপর মিসেস আনিতার আদেশে উদিতার জন্য কেনা প্রত্যেকটা জিনিস আলমারিতে সযত্নে তুলে রাখা হলো। মিস্টার আনিসুল ও শাহরিয়ারের জন্য কেনা কাপড় চোপড়ের প্যাকেট তাদের হাতে ধরিয়ে দিলেন মিসেস আনিতা। মিস্টার আনিসুল অনেক খুশি হয়েছেন, ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। যাক, অবশেষে ভালো একটা ছেলের কাছে মেয়েকে পাত্রস্থ করছেন তিনি। এটা ভেবেই অনেক প্রশান্তি লাগছে তার মনে। উদিতা চকোলেটের প্যাকেট দুইটা খুলে পিচ্ছি থেকে শুরু করে সবাইকে বিতরণ করলো। বাকি আরো 5 থেকে 6 প্যাকেটের মতন আছে, ওগুলো সে নিজের জন্য রেখেছে। আজকে হাঁটতে হাঁটতে উদিতা বেশ ক্লান্ত হয়ে গেছে, আর এর মাঝে তার শরীরও ভালো নয়। তাই বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল সে। বাসায় পৌঁছে আশিয়ান গাড়ি নিয়ে গ্যারেজে রেখে গ্যারেজ তালা মেরে সোজা বাসার ভেতরে প্রবেশ করলো। ওর পিছনে মাহবুব সবগুলো শপিং ব্যাগ নিয়ে আসছে। আশিয়ান রুমে গিয়ে দরজা মেলে ধরতেই মাহবুব সবগুলো শপিং ব্যাগ সোফার ওপর রেখে আশিয়ানকে সালাম দিয়ে চলে গেল। মাহবুব চলে যেতেই আশিয়ান শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। আশার ওপর তার মেজাজ এত খারাপ হয়েছে যে ওই মেয়েটাকে এখন কাছে পেলে নির্ঘাত সে মার্ডার করে ফেলবে। সাহস কত বড় মেয়েটার, এত শাসানোর পরেও বেহায়ার মতো এটা কি করলো? রাগের চোটে আশিয়ান ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন, নয়তো খারাপ কিছু ঘটিয়ে ফেলবে। গোসল করলে মাথা কিছুটা হলেও ঠান্ডা হবে। এদিকে তারিন আর আশা, ওরা দুজন মন খুলে হাসছে। আশা যে রুমে থাকছে সেই রুমে বসে। তারিন হাসি থামিয়ে আশাকে বলল, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কি কাজটাই না করলে তুমি, একদম কেল্লাফতে করে দিয়ে এসেছো।
ওই খ্যাত মেয়েকে তো আমি দেখে নিব। সাহস কত আর্শিয়ানকে আমার কাছ থেকে কেড়ে নেবে? এতই সোজা? হাহ, চেনে না তো আমাকে এখনো। এই আশা কি চিজ? যে বিষ ওর কানে ঢেলে দিয়ে এসেছো, নির্ঘাত ওর বাপ ভাই কালকেই বিয়েটা ভেঙে দিবে দেখো। সো এত চিন্তা না করে লেটস চিল। অবশেষে তুমি আশিয়ানের বউ হবে, দেখে নিও। হুম, মাই ডিয়ার সুইট ভাবি, মেনি মেনি থ্যাঙ্কস আমাকে এত সাপোর্ট করার জন্য। তুমি না থাকলে জীবনেও এসব করতে পারতাম না আমি। ধুর বোকামে, তুমি তো আমার বোনের মতন। তোমাকে আমি আশিয়ানের বউ হিসেবে মনে প্রাণে চাই, এই জন্যই তো এত সাপোর্ট করি। আচ্ছা এখন চলো নিচে যাই, বেশি সময় এখানে থাকলে যে কেউ সন্দেহ করে বসবে। হ্যাঁ ভাবি, চলো। এই বলে দুজন রুম থেকে বেরিয়ে নিচে চলে এলো। বাকিরা সবাই ড্রয়িং রুমেই বসে আছে। বাকি যত তথ্য সাজানোর বাকি ছিল তা সব আজকেই সম্পন্ন করা হচ্ছে। কাল সকালে সেসব ও বাড়িতে পাঠানো হবে। আশা আর তারিনও এসে হেল্প করছে হাতে হাতে। আশিয়ান নিচে এসে আশার মুখোমুখি হয়ে দাঁড়ালো। হুট করেই আশিয়ানকে এভাবে সামনে আসতে দেখে আয়েশা ভয়ে শুকনো ঢোক গিলল। আশিয়ান তার হাতদ্বয় ট্রাউজারের পকেটে ঢুকিয়ে গমগমে গলায় বলে উঠল। আমার ব্যাপারে উদিতার কাছে কি লাগিয়েছো তুমি? আশা ভড়কে গেল আশিয়ানের কথা শুনে। সে বুঝতে পারছে না যে আশিয়ান এ কথা জানলো কিভাবে। ও যখন উদিতাকে এসব কথা বলে তখন তো আশিয়ান উদিতার ধারে কাছেও ছিল না। তবে আশা ভাবতে পারল না তার আগেই আবারও আশিয়ান বলে উঠল। কি হলো? মুখে কুডু পেটে বসে আছো কেন? কি বলেছো বলো? আশা আমতা আমতা করে বলল। কই, আমি কিছু বলিনি তো। কিসের কথা বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। তাই? আমি কিসের কথা বলছি তা তুমি বুঝতে পারছো না? রিয়েলি? দেখো, আমি তোমার হবু বউকে কিছু বলিনি। তুমি শুধু শুধু সন্দেহ করছো আমায়। আচ্ছা, মানলাম আমি হুদাই সন্দেহ করছি। তাহলে তুমি কথা বলতে গিয়ে এত তোতলাচ্ছ কেন? আর এই এসির বাতাসের মধ্যেও ঘেমে যাচ্ছ কেন? আমি কি এমন জিজ্ঞেস করেছি যে তুমি এত ভড়কে যাচ্ছ? আশার মুখ থেকে ঠিকমতো কথাও বের হচ্ছে না। খুব বেশি ভড়কে গেছে সে আশিয়ানের জেরা করায়। আশার নীরবতা দেখে আশিয়ান দাঁতে দাঁত চেপে রাগত স্বরে বলে উঠল। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি জাস্ট। গতকালের থ্রেট তুমি সিরিয়াসলি নাওনি, এজন্যই আজকে এরকম সাহস দেখালে, তাই না? মিস্টার মোর্শেদ গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলেন। তুমি ওর উপর এত রেগে আছো কেন? কি করেছো আশিয়ান? কি করেছি এটা তোমার বন্ধুর অসভ্য মেয়েটাকেই জিজ্ঞেস করো পাপা। আজ পর্যন্ত কেউ আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না, সেখানে এই মেয়ে আমার বিষয়ে খারাপ কথা বলে আমার বিয়ে ভাঙার চেষ্টা করছে। যদিও যাকে এসব কথা বলেছে সে মোটেও ওর কথা বিশ্বাস করেনি। আশা এবার অবাক হয়ে আশিয়ানের দিকে তাকালো। কি বলছে আশিয়ান এসব? উদিতা তার কথা বিশ্বাস করেনি? কিন্তু ও যা বলে এসেছে তাতে তো সাথে সাথে বিয়ে ভেঙে যাওয়ার কথা। তাহলে এটা কি থেকে কি হলো? আশার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আশিয়ান আবারও বলল। তোমার মতো বেহায়া মেয়ে আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। কি করে এত নাটক করো? আমাকে ভয় লাগে না তোমার? আমি চাইলে ঠিক কি কি করতে পারি তোমার সাথে তার কি কোনো ধারণা আছে? শুধুমাত্র পাপার বন্ধুর মেয়ে বলে আমি তোমায় বারবার ছাড় দিচ্ছি, নয়তো কবেই তোমাকে এমন টাইট দিতাম যে তুমি ভয়ে আমার ছায়াও মারতে না। আজকে একদম লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমায়, আমার পেছনে জোকের মতো লেপ্টে থাকা বন্ধ করো। তা না হলে তোমাকে আমার পাওয়ার ভালো করে দেখিয়ে দেব। মেরে লাশ গুম করে দিলেও কেউ টের পাবে না, মাইন্ড ইট। সরাসরি হুমকি দিয়ে আশিয়ান গটগট শব্দ তুলে সিঁড়ি বেয়ে নিচের রুমে চলে গেল। আশা ভয়ে একদম ঘেমে নিয়ে গেছে। খুন করার কথা শুনতেই তার কলিজার পানি শুকিয়ে গেছে। বাকিরা ছিছি করছে আশাকে। তারিন একদম চুপ করে আছে। সে যদি এখন আয়েশার পক্ষ নিয়ে কথা বলে তাহলে সবাই তার দিকেই আঙ্গুল তুলবে।
একটা প্রবাদ আছে না, যে চাচা আপন প্রাণ বাঁচা? তারিনের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। সবার এত এত ছিছি আর ধিক্কার সহ্য করতে না পেরে আশা নিজের রুমে চলে গেল। মনে মনে ঠিক করে ফেললো আর আশিয়ানের সাথে পাঙ্গা নিতে যাবে না। পরে দেখা গেল এইসব করতে গিয়ে প্রাণটাই খুইয়ে বসে আছে। না থাক বাবা, দরকার নেই এসবের। বেঁচে থাকলে আশিয়ানের থেকে ভালো কাউকে পাওয়া যাবে। আশিয়ান রুমে এসে সোজা বারান্দায় চলে গেল। ওখানে সুইমিং পুলের সামনে রাখা রকিং চেয়ারে বসে দোল খেতে লাগলো সে এক মনে। কিচ্ছু ভালো লাগছে না তার। দুনিয়ার সবকিছুই বিষাক্ত মনে হচ্ছে তার কাছে এই মুহূর্তে। দুনিয়াটা কেন এত কঠিন? পৃথিবীর অনেক মানুষ তার ভালোবাসার মানুষকে নিজের করে পাচ্ছে, অথচ তার কপাল এত খারাপ কেন হলো? সেও তো নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চেয়েছিল, তাহলে কেন সে পেল না? কেন তার মন ছুঁড়ে এত হাহাকার? ক্লান্তিতে চোখ মুদে আলতোভাবে দোল খেতে লাগলো আশিয়ান। এক হাত দিয়ে মাথা টিপে ধরে রেখেছে সে। এ জীবনে সুখ কি আর ধরা দেবে তার কাছে? জানে না সে। বেশ কিছুক্ষণ পর মিসেস ইয়াসমিন খাবার নিয়ে আশিয়ানের রুমে চলে এলেন। আশিয়ানকে সযত্নে মুখে তুলে খাবার খাইয়ে দিয়ে তাকে ঘুমাতে বলে ফের চলে গেলেন তিনি। আশিয়ান মন ভালো করার জন্য রুমের বড় দেওয়ালের সাথে লাগোয়া টিভিটা অন করলো। অতপর আধশোয়া হয়ে তামিল রোম্যান্টিক প্লাস অ্যাকশন মুভি একটা দেখতে লাগলো সে। মুভি দেখতে দেখতেই কখন সে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। পরদিন সকাল 11টার দিকে মিসেস ইয়াসমিন কেয়া ও তামজিদ আলিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন বিয়ে ও এঙ্গেজমেন্টের সব তথ্য দিতে। ওখানে গিয়ে সব তথ্য দিয়ে ফিরতে ফিরতে প্রায় দুপুর 12:30 বেজে গেছে। বাসায় এসে দেখলেন ওনার ভাই বোন তাদের পরিবারের সবাইকে নিয়ে হাজির। মিসেস ইয়াসমিন ও মিসেস তারানার পরিবার থেকেও লোকজন সবাই হাজির। মিস্টার মোর্শেদের কাজিনরাও তাদের পরিবার নিয়ে বিকালে এসেছেন। কেয়াও তারিনের পরিবারের সবাই এসে পড়েছেন। সন্ধ্যার দিকে আশার বাবাও এসে পড়লেন। আশিয়ান ও তাসকিনের বন্ধু বান্ধব সবাই হাজির। সারা বাড়ি জুড়ে উৎসব উৎসব ভাব। বাচ্চা কাচ্চা জোয়ান বুড়ো সবার চেঁচামেচিতে আর হই হট্টগোলে মনে হচ্ছে যেন এটা কোনো মাছ বাজার। আশিয়ান এত হই হুল্লোড় সহ্য করতে না পেরে সে তার রুম লক করে বাসা থেকে বেরিয়ে গেল। সাথে তার প্রাণপ্রিয় বন্ধু তৌহিদ আর আসিফও ছিল। তাদেরকে সাথে নিয়ে সে হাতির ঝিলে চলে এসেছে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে যাচ্ছে। চারিদিকে কৃত্রিম আলোয় সারা হাতির ঝিল ঝকমক করছে। ঝোড়ো হাওয়ার মতন বাতাস বইছে এখানে। ওদেরকে সাথে নিয়ে একটা নিরিবিলি জায়গায় বসে তাদের সাথে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ল সে। তিন বন্ধু যেন আগের সেই প্রাণোচ্ছল ভার্সিটি লাইফে ফিরে গেছে। উদিতা এখন বেশিরভাগ সময়ই তার রুমে কাটায়। তার কারণ আত্মীয় স্বজনের আসার কারণে বাসাটা পুরো ফার্মে পরিণত হয়েছে। এত ঝামেলা উদিতা পছন্দ করে না। এর মাঝে তাদের আত্মীয়দের মধ্যে ছেলে কাজিনই বেশি। এত এত ছেলে একসাথে দেখার পর উদিতা এক প্রকার ঘরবন্দি হয়ে পড়ে আছে। একমাত্র খুব ভোরেই যখন কেউ ঘুম থেকে ওঠে না, তখন সে বাইরে বেরোয়, নয়তো অতি প্রয়োজন ছাড়া তো মোটেই না। নিজের রুমে বসে আশিয়ানের কিনে দেওয়া চকোলেট খায় আর মনে মনে আশিয়ানের কথা চিন্তা করে সে। এটাই যেন অভ্যেস হয়ে দাঁড়াচ্ছে উদিতার। হুট করে মনের মধ্যে আশিয়ানের জন্য এক প্রকার ভালো লাগা সৃষ্টি হয়েছে তার। সে বুঝতে পারে না আসলে এটা কেমন অনুভূতি। এরই মধ্যে তার ভাবিরা তাকে সাংসারিক জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয় তাকে শেখাতে ব্যস্ত হয়ে গেছেন। মাঝে মধ্যে কিছু আপত্তিকর কথাও তার বলে উদিতাকে এসব শুনে উদিতা মনে মনে কিছুটা ভড়কে যায়। তার জীবনে অশ্লীলতা নামটা কখনো শোনার ভাগ্য হয়নি। এখানে তার ভাবিরা তাকে এসব কি শেখাতে আসছেন? তাও উদিতা নিজেকে সামলে নিয়ে তাদের কথা বিস্তারের মতো বোঝার চেষ্টা করে। ওসামা আর তানিয়া ওরা জানে উদিতা এই সমস্ত কথাবার্তা জীবনেও কখনো শোনেনি। তারপরও তারা তাকে সুন্দরভাবে বোঝাতে ব্যস্ত। উদিতা মনে মনে ভাবে তার স্বামী অর্থাৎ আশিয়ানও কি অন্যান্য স্বামীদের মতো তার উপর সবসময় জোর জবরদস্তি করবে, নাকি ভালোবেসে সবসময় আগলে রাখবে? উদিতার ছোট্ট মাথায় শুধু এসব চিন্তা ভাবনাই ঘুরপাক খায়। মাঝে মধ্যে আলেয়ার বলা স্বামীদের ব্যাপারে নেগেটিভ কথা শুনে উদিতা মনে মনে ভীষণ ভয় পেয়ে যায় আর একা রুমে বসে কান্না করে। আলেয়ার এসব কথা শুনে মনে মনে আফসোস করে।
এসব আবোল তাবোল চিন্তা করতে করতেই উদিতার দিন যায়, রাত আসে। অবশেষে কাঙ্ক্ষিত এঙ্গেজমেন্টের দিন চলেই এলো। সকাল থেকেই আলেয়াদের বাসায় জমজমাট পরিস্থিতি। বিকেলের শেষ ভাগে কনভেনশন হলে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শুরু হবে। আশিয়ান উদিতার জন্য অর্ডার দিয়ে বানিয়ে বড় মেকআপ পাঠিয়ে দিয়েছে। উদিতা সকাল থেকেই গুম হয়ে বসে আছে। কিচ্ছু ভালো লাগছে না তার। কেমন জানি তার বুকে দ্রিম দ্রিম আওয়াজে ঢোল পিটাচ্ছে হৃৎপিণ্ডটা। আশিয়ান চিরকুটের মাধ্যমে এও জানিয়েছে যে উদিতা যাতে খুব হালকা পার্টি মেকআপ করে, কারণ আশিয়ান চায় না তার হবু বউ অতিরিক্ত মেকআপ করে নিজের ন্যাচারাল লুক লুকিয়ে ফেলুক। দুপুরের দিকে উদিতা গোসল শেষ করে বিছানার ওপর বসে রইল। মিসেস আনিতা এসে মেয়েকে মুখে তুলে খাবার খাইয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেলেন। উদিতার সামনে বিছানায় এখন এঙ্গেজমেন্টের জন্য কেনা ভারী লেহেঙ্গা, গয়নাগাটি, দোপাট্টা, হিজাব, মেকআপ, জুতা, মেকআপের সব সরঞ্জাম পড়ে আছে। উদিতার বুকের ভেতর উথাল পাথাল হাওয়া বইছে। ওসামা এসে উদিতাকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছে লেহেঙ্গা পরে আসার জন্য। উদিতা মিনিট 10 পর লেহেঙ্গা পরে বের হলো। উদিতাকে হাঁটু অবধি চুল ছাড়া নর্মাল অবস্থায় অনেক বেশি কিউট লাগছে। ওসামা মনে মনে মাশাআল্লাহ বলে ওঠে, কারণ তার সামনে এখন ছোট্ট একটা কিউট পরী দাঁড়িয়ে আছে। উদিতাকে হিজাব পরা অবস্থায় দেখলে মনে হয় তরুণী, আর যখন সে চুল ছেড়ে রাখে তবেই তখন তাকে বাচ্চা বাচ্চা লাগে। তার বয়সটা তখনই একমাত্র বোঝা যায়। উদিতা লেহেঙ্গা পরে আসার পর পার্লারের একজন মহিলা এসে উদিতাকে সাজাতে শুরু করলেন। ওসামা মহিলাটিকে বলে দিয়েছে কিভাবে সাজাতে হবে। মহিলাটি সেই অনুযায়ী তাকে সাজাচ্ছে। এই মহিলাটিকে আশিয়ানি পাঠিয়ে দিয়েছে একান্ত উদিতাকে সাজানোর জন্য। আলেয়াকে তার নিজের রুমে অন্য এক মহিলা সাজাচ্ছেন। আলেয়া তো সবচাইতে গর্জিয়াস লুকে সাজানোর কথা মহিলাকে বলে দিয়েছে। মহিলা এখন সেই অনুযায়ী তাকে সাজাচ্ছে। উদিতাকে সাজাতে আধা ঘন্টার বেশি লাগেনি। সাজানোর শেষে উদিতাকে ভারী ভারী গহনাগুলো পরিয়ে দিয়ে হিজাব বেঁধে দিল মহিলাটি। ওসামা, ওষা, তানিয়া ওরা শুধু অবাক চোখে উদিতাকে দেখে যাচ্ছে। যে মেয়েকে সাজগোজ ছাড়াই পরীর মতো লাগে, সেই মেয়ে যখন এত সুন্দর মেকআপ করে তখন তাকে দেখতে তো সত্যিই আশ্চর্যের ব্যাপার মনে হয়। এখন এই অবস্থায় উদিতাকে যদি কোনো ছেলে দেখতে পেত, তাহলে নির্ঘাত সেই ছেলেটা উদিতার জন্য পাগল হয়ে যেত। একদম পুরোপুরি সাজ কমপ্লিট করে উদিতা নিজের রুমে বসে রইল, আর মহিলাটি তার কাজ শেষ করে চলে গেল। বাসার সবাই সাজগোজ করতে ব্যস্ত। আলেয়ার তো এখনো মেকআপ করা অর্ধেকই শেষ হয়নি। এদিকে আশিয়ান নিজের রুমে স্যুটকোট পরে একদম ফুল বাবুটি সেজে বসে আছে। এই মুহূর্তে সে ফোন স্ক্রল করতে বিজি। তার রুমে তার ফ্রেন্ড তৌহিদ আর আসিফ চার চার বাচ্চাদের কোলে নিয়ে বসে বসে কোক খাচ্ছে। তাদের বউয়েরা সাজুগুজু করায় ব্যস্ত, আর বাচ্চাদের ওরা সামলাচ্ছে। তাদের কাছে এখন বিয়ে করা মানেই প্যারা ছাড়া আর কিছু মনে হয় না। আশিয়ান বর্তমানে এসব ভেজালে নেই, তবে খুব শীঘ্রই পড়তে যাচ্ছে। সবার রেডি হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আশিয়ান তার নিজের গাড়ি একাই ড্রাইভ করে কনভেনশন হলের উদ্দেশ্যে রওনা দিল। বাকিরা অন্যান্য গাড়ি করে আসছে। সবার আগে আশিয়ানের গাড়ি গিয়ে কনভেনশন হলের মেইন ফটক গিয়ে ঢুকলো। আত্মীয় স্বজন ও সকল অতিথিরা আগেই এসে পড়েছে। আশিয়ানের গাড়িটি দেখা মাত্রই মিডিয়ার লোকজন ঘিরে ধরল। আশিয়ানের বডিগার্ডরা এসে মিডিয়ার লোকজনকে দূরে ঠেলে দিয়ে আশিয়ানকে গাড়ি থেকে বের হতে সাহায্য করলো। বডিগার্ডরা আশিয়ানকে ঘিরে দাঁড়িয়ে আছে। আশিয়ানের গাড়ির পিছু পিছু তাসকিনের গাড়িটাও এসে ঢুকলো। একে একে আশিয়ানের পরিবারের সবাই এসে হাজির। তাসকিন আর আশিয়ানের বেশ কিছুক্ষণ ফটো সেশন চলল। তারপর আশিয়ান মারাত্মক অ্যাটিটিউড নিয়ে কনভেনশন হলের সদর দরজা লক্ষ্য করে হেঁটে যাচ্ছে। তাসকিনও তার পাশে আছে। কনভেনশন হলের ভেতর ঢুকতেই তাদের উপর গোলাপ ফুলের পাপড়ি ও পার্টি স্প্রের তুমুল বর্ষণ শুরু হলো। তাদের দুজনের পিছু পিছু বাকিরাও ঢুকছে। জানা গেল উদিতা ও আলেয়া প্রায় মিনিট 15 আগেই চলে এসেছে। তারা এখন একটা গেস্ট রুমে বসে আছে। চারিদিকে রোমান্টিক সফট মিউজিক বাজছে। বেশ কিছুক্ষণ পর আলিয়া ও উদিতাকে মেইন হলে নিয়ে আসার তোড়জোড় শুরু হলো।
আশিয়ান তখন তার শ্বশুরবাড়ির লোকজন ও নামিদামি ব্যক্তিবর্গের সাথে আলাপে ব্যস্ত। হঠাৎ মিউজিক পরিবর্তন হলো। চারিদিকে তখন আরাশ আর হেলেনার গান শুরু হয়েছে। ঠিক তখনই আশিয়ানের নজর পড়ল এক অদ্ভুত মুগ্ধময়ী রমণীর ওপর, যে কিনা আশিয়ানের কিনে দেওয়া সেই লেহেঙ্গা, হিজাব ও নেকাব পরে নিজেকে পরিবেষ্টিত করে রেখেছে। অদিতার পদচারণে যেন চারপাশ মুখরিত হয়ে উঠল। অদিতার পাশে আলেয়াও ছিল।